নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোত। নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোর বয়সী 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনি নৌকো নিয়ে বেরিয়ে পড়ে। নৌকো চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল আকাশের পানে। প্রফুল্ল বললে, একটা গান শোনাও। প্রমোদ জবাব দিলে না। আজকের রাতটা বেশ ভালো লাগছে বলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বললে, গান গাইতে ভালো লাগছে না। তুমি একটা গান গিয়ে তাকে আর একটু সুন্দর করে তোলো না। মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। ধ্যাত, কি যে বলো না। প্রফুল্ল একটুখানি চুপ করে থেকে বললে, আচ্ছা, এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, এর ভিতরে তুমি অমঙ্গলকে সন্ধান করছো? আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। উফ প্রমোদ, তোমার মুখে প্রায় সময় এইসব কথাগুলো কিন্তু আমি শুনতে পাই। এর কারণ কি বলো তো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। উফ, তুমি না একটা পাগল। ধ্যাত। যদি তুমি আমার জীবনের কথা জানতে তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এই কথাগুলো না তোমার মুখে সাজে না। কেন? কতবার তোমার জীবনের কত কথা শুনতে চেয়েছি বলো তো, কিন্তু তুমি কি আমার কোনোদিনও প্রার্থনা পূরণ করেছো? প্রমোদ উঠে বসল ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বললে, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? আচ্ছা, কেমন করে জানবো বলো? আমি তো আর গণৎকার নই। আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার যে বড় বন্ধু আমার আর কেউ নেই, তোমার কথা আমি অবিশ্বাস করব? প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। হীন হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যে আচম্বিতে জাগ্রত হলো কোথায় রক্তলোভী বাঘের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বললে, শুনলে? শুনলে কোথায় বাঘ ডাকছে? শুনলে? অমঙ্গল ডেকে এনো না মায়া। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যে বিমল কুমার জয়ন্ত মানিকের স্রষ্টা হিসেবে যার বিপুল নামডাক। এছাড়াও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল ভূতের গল্প বলে হিসেবে। দেশি ভূত, বিদেশি ভূতের গল্পের অনুবাদ সবই করেছেন তিনি। আমাদের আজকের নিবেদন তারই লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে প্রেতাত্মার প্রতিশোধ। ভাই বোন আমরা ছিলাম তিনটি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলত আমাদের সংসার। মায়াকে প্রসব করবার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্যে তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্যে যৎসামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক,
বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত খেপে গেলেন। সে কি তুমি শরীরে সে যে ধম্ম পাল্টেছে, ধম্ম ধম্ম বুঝলে, ধম্ম। আর বলো না ভাই, সে ধর্ম পাল্টে দিল না। ছি 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 ছি, পল্লী সমাজে কি আর মুখ দেখানো যায়? একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার বাবু সেই দিন সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন এক ষষ্ঠীধারী দারোয়ান। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভিতর ঢুকে জানালে তার উপরে হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাবার জন্যে। তোমার কিন্তু জমিদার বাড়িতে ডাক পড়েছে, চলো এখনই। বাবা অল্প কথার মানুষ, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টাই করে দেখো না। দারোয়ান চেষ্টা করতে ভয় পেল না। জমিদারের উপর কথা হাত বলা। বাড়ালে বাবার কান ধরার উদ্দেশ্যে, কিন্তু বাবা হাত বাড়ালেন তারও চেয়ে তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য বায়ে দারোয়ান হলো একেবারে কুপকাত। মুহূর্তে তার প্রাণ দেহ ছেড়ে থরথর করে বেরিয়ে গেল। এমন অঘটন যে ঘটবে বাবা কল্পনাও করতে পারেননি। দারোয়ানকে হত্যা করবার ইচ্ছা তার মোটেও ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই রাতের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভেতর গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানে সেসব সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচয় করেছিলেন। যখন আমি আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনে পড়ে না। খানচারি কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরুর ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি, এবং বাসার পেছনে খানিকটা ঘেরা জমির ভেতরে ছিল শাকসবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসত মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। সুতরাং জঙ্গলের ভেতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা ভরা জমি, এবং তারপরেই একটি ছোট নদী। বছরের অন্য সময়ে নদীটি বালির বিছানার ওপর দিয়ে শীর্ণ জলরেখায় এঁকে বেঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তার গান শোনাত মৃদু গুঞ্জনের মতো। নদীর ওপারে ছিল বিরাট পর্বত অঞ্চল। এই অঞ্চলের কোনো লোকই একলা পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না, দিনের বেলাতেও না। সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস, সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড়ে নাকি এমনই ভয়ানক যে লোকে তার নাম দিয়েছে প্রেত পর্বত। শীত পড়ল। এখানে বসে ওদেশি শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানালা বন্ধ করে আমরা তিনজনে উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিল। বাইরে হিমকাতর ঝোড়ো হাওয়া
হু হু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। আজ তেমন কোনো শিকারই জোটেনি লোকটার কপালে। নিজের দৃষ্টির অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রির স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগল একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও! আমি পথহারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিষয়। কুবিখ্যাত প্রেত পর্বত দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মাদ! তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যা নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কে আপনারা? বিদেশি, শত্রুদের কবল থেকে উদ্ধার পাবার জন্যে বনের ভেতরে পালিয়ে এসেছিলাম। তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আপনি দেখছি বাঙালি। হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। কেন? এখানে এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? কে আপনার শত্রু? হ্যাঁ, জমিদার। জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। জমিদার? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যই মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। এ কি রকম নাম? লোকে বলে রাত্রে পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এসব বিশ্বাস করেন? করলে এত রাত্রে এখানে আসতুম না। লীলা, তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালে প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। এই আলোচনার স্থান নয়। আপনার নামটি জানতে পারি কি? শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? আবার গিরীন্দ্র বাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতকটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় করাঘাত হলো। প্রবোধ, 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 দরজা খোলো প্রবোধ। আমরা অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলেমেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিন, তাই ওরা বিস্মিত হয়েছে। আমারই কথা। ও গো খোকা কুকুরা, ভয় নেই। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। বনে আমরা পথ হারিয়েছিলাম। তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। আসুন আসুন গিরীন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরের শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাপিয়ে না নিলে চলবে না। প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো করে খাওয়াবার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? চাল আছে, ডাল আছে, আলুও আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো, 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতে পারি। কিরে মায়া, কাঁদছিস কেন? ভয় করছে আমার, না বড্ড ভয় করছে। ভয় করছে?
কেন রে? আরে ওই মেয়েটাকে দেখে। কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? হ্যাঁ চোরদা, ওই মেয়েটা। সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী। অমন সুন্দরী আমি কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছো? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। যত সব বাজে কথা। চোখ দেখে আবার ভয় কি রে? জানি না, আমি ওর ওর কাছে যাব না, না কখনো যাব না। মায়া আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই তার শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলে আমাদের সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকত কুটিরেই। দেখলুম ঘরকন্যার কাছে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকত, যা করবার সবই নিজের হাতে করত। আমাদের কারুকে কিছুই করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কি সে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করার জন্যে কম চেষ্টা করেনি, কিন্তু তাকে পাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকবার চেষ্টা করত, এবং তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদে ফেলত তখনই। শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ের কাছে যেত না, মায়াও তার কাছে আসত না। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্যেও লীলার চেষ্টার ত্রুটি ছিল না। প্রায়ই সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যে। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। এত যত্নাদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ড চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে কথা বলছেন। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে আর তো আমার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বললেন, এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতন হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছা করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না। বললেন, তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই বিবাহ হয়ে যাক। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? প্রবোধ, তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাও যে এত রাত্রে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না, তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনোই ক্ষতি নেই। কিন্তু আর কোনো কিন্তু টেন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। লীলা, এদিকে এসো তো। প্রবোধ, উঠে দাঁড়াও, লীলার হাত ধরো। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। বাবা বাধা দিয়ে বললেন, কি প্রতিজ্ঞা? বলো। প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে... শপথ যদি করতে হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়, তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। তবে তবে তাই হোক। নাও, শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করে বলছি, আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করব
তার ভালো মন্দর জন্যে দায়ী থাকবো আমি। ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার ওপর এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, গৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ, করো। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আর একবার আউড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন এক ভয়ঙ্কর প্রতিমূর্তি। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরও এক ফুট উঁচু হয়ে উঠলেন এবং তার দুই চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে দুপুরীর আগুনের ফিনকে। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা থরফর করতে লাগলো। লীলা অসন্তুষ্ট স্বরে বললে, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদতে নেই। হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের পরিচিত সেই ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভেতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতর এসে পড়েছে একটা আগুনের আভা। সচমুখে মুখ তুলে দেখি প্রেত পর্বতের ওপরে দাউ দাউ করে চলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দের নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল। হো হো করে কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতুম। নিজেদের মধ্যে ব্যবহার করতুম লীলার ডাকনামে। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বন্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুও। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তালে। আমাদের শোবার ঘরে ছিল দুটি বিছানা। একটিতে শুতেন বাবা আর লীলা, আর একটিতে আমরা তিনজন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। কি হয়েছে মায়া? মায়া চুপি চুপি বললে, লীলা বাইরে গেছে। বাইরে মানে? আরে বনের ভিতরে। এত রাত্রে? দূর। সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠলো। হ্যাঁ হ্যাঁ, একবার একবার ফিরে চেয়ে দেখলো বাবা ঘুমোচ্ছে কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। হ্যাঁ গো, ওই দেখো, ওই দেখো, বিছানায় সে নেই গো। তুমি দেখো না, বিছানায় সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। তিনজনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনলুম একটা গর্জন। আমি বললুম, ওটা কি জন্তু? কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নেকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বললে, কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটল। তারপর লীলা আবার ঘরের ভেতর এসে দাঁড়ালো। ওদিককার জানালার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেললে। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলুম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার ওপরে পাহারা দিতে শুরু করলুম, কিন্তু পরদিনেও সেই ব্যাপার। তারপর দিন এবং তারপর দিনেও
এমনি উপরি উপরি আর কয়েক রাত্রি ধরে দেখলুম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে লীলা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললুম, দাদা, আমার মনে হয় বাবাকে এসব কথা জানানো উচিত। হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব হবে? আজ লীলার পেছনে পেছনে আমিও বাইরে যাব। না দাদা, তা হয় না। দাদা, ও দাদা, অমর অমর কথা মুখেও এনো না দাদা। তাহলে তো ভয় আমি মরে যাব, আমি ভয় মরে যাব দাদা, ওরম কথা বলো না। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললেন, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতরে ঢুকলেন বাইরে যাবার জামাকাপড় পরেই। যথাসময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলুম। তারপরেই শুনলুম একটা বন্দুকের শব্দ এবং তারই মিনিট খানেক পরে দেখলুম লীলার ঘরের ভেতরে ঢুকে আসার দেখা। তাড়াতাড়ি বালতির কাছে গেল, উঁকি মেরে দেখলুম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুড়ে লীলাকে জখম করেছে? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছে না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভেতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয়ে ভয়ে বললুম, বাবা, বাবা, দাদা কোথায়? বাবা বিস্মিত কণ্ঠে বললেন, দাদা কেন, সে কি বিছানায় নেই? কাল রাতে আমি ঘুমের ঘরে শুনেছিলুম কে যেন দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন বলো দেখি? সেই দিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্যজন্তুদের কবল থেকে রক্ষা করবার জন্যে কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। প্রকাশ নিশ্চয় তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণ দিলে। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জোরের মতন বসে থাকেন, বিমর্ষ মুখে কি ভাবেন এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব আমি, ওই কুকুরকে ধ্বংস করব, ওর জাত আমি নষ্ট করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতুম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার স্বীকার করতে বেরোলেন। কিন্তু প্রথম দিনই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু কুকুরের কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটা সব খেয়ে ফেলেছে। কবরের ভিতরে পড়ে আছে কেবল খান কয়েক হাড়। লীলা সভয়ে ও বিস্ময়ে বললে, ও মা, তাই নাকি গো? কুকুরের বংশ জাহান নামে যাক। একটা অদ্ভুত জানোয়ার রোজ আমাদের দরজার সামনে এসে রাত্রিবেলা চিৎকার করে। তাই নাকি? এ কথা আমাকে বলনি কেন? এবারে কুকুরের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও, আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না।
কয়েকদিন পর চোখে ঘুম নেই, হঠাৎ দেখলুম লীলা শয্যা ছেড়ে নামল। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারলে না। অত্যন্ত কৌতূহল হলো। আমি উঠলুম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জল জলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। আতকে উঠলুম সভয়ে, পাথরের পর পাথর সরাচ্ছে লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর যখন দেখলুম লীলা কবরের ভেতরে মৃতদেহকে দুই হাতে টেনে পার করছে, তখন আর আমি স্থির থাকতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে বললুম, বাবা, বাবা শিগগির ওঠো। বাবা, 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 তোমার বন্দুকটা নাও বাবা, তোমার বন্দুকটা নাও। কি আবার কুকুর এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম পেছনে পেছনে। দাদার আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার দুই চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে। তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরে হঠাৎ তিনি বন্দুক তুলে খোড়া টিপে দিলেন। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো। শুনলে আমার সব কথা? এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগল। পৃথিবীর ওপরে ঝরছে পূর্ণিমার আলো। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকা তখনও আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকোর মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, তুমি একটা বিবাহ করো। বিবাহ? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। আচ্ছা, বিবাহের নাম শুনে অমন চমকে উঠলে কেন? তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপরে প্রভুত্ব করবে বলো তো? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। যেখানে নৌকা ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্রকিরণে। সবুজ পত্রীর ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটি নিবিড় শান্তির মাধুর্য। আচম্বিতে একটা গুরু দেহপতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও বাঘের ভৈরব গর্জন। প্রমোদ, প্রমোদ, তোমাকে শেষটা আমি তোমাকেই হত্যা করলো। কি আনন্দ! কি আনন্দ! এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। বিভিন্ন চরিত্রে অয়ন, প্রমা, জয়দীপ, সোমাশ্রী, শুভম। আবহ নির্মাণ ও পর্ব পরিচালনা অয়ন, প্রচ্ছদ চিত্রকার। আমরা খুব শীঘ্রই ফিরব একটি নতুন পরিবেশনা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন।